নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখক রয়েছেন প্রিয়স্মিতা তেহচিব রাই। পর্ব 23। এটাতে 81+এর সতর্কবার্তা রয়েছে। প্রণয় তাকে নিয়ে আগের জায়গায় চলে গেল, যেখানে প্রিয়তার কেনা জিনিসপত্রগুলো পড়ে আছে। প্রণয় এক লোককে কিছু টাকা দিয়ে বলল, জিনিসগুলো নিয়ে আমাদের সঙ্গে চলুন। প্রিয়তা অবাক চোখে চেয়ে রইল প্রণয়ের দিকে। সে তো এগুলোর কথা অনেক আগে ভুলে গিয়েছিল, কিন্তু প্রণয় ভাই ভোলেননি। তার মনটা আবারও খারাপ হয়ে গেল। মনে মনে বলল, এত খেয়াল কেন রাখেন প্রণয় ভাই? এই জন্যই তো আপনার ওপর থেকে আমি নির্ভরশীলতা কমাতে পারি না। নিষিদ্ধ জেনেও আপনি আমার সব। প্রিয়তা গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের মুখের দিকে। মুখটা থমথমে, গভীর, দেখে বোঝা গেলেও প্রিয়তার মনে বলে উঠল, তুই এবার শেষ প্রিয়তা। এই রাগের দেওয়াল ভাঙা তোর জন্য সহজ হবে না। প্রিয়তা মনে মনে দুশ্চিন্তায় পড়ে গেল। প্রণয়ের পরিবর্তী প্রতিক্রিয়া কী হবে চিন্তা করে। এদিকে প্রীতম ও বাকিরা সবাই বসে গল্প করছিল। পরিণীতাও একপাশে চুপচাপ বসে আছে, মুখ থমথমে, চোখ মুখ কিছুটা ফোলা ফোলা। সাদাব গভীর চোখে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পরেই প্রণয় প্রিয়তাকে নিয়ে পৌঁছে গেল ওদের কাছে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটা 11টা ছুঁই। আজ বাড়ি ফিরলে অনুশ্রী বেগমের আদর যত্নের কথা ভেবে সবাই কয়েক ফোঁটা ফাঁকা ঢোক গিলল। প্রীতম বলল, তাহলে চলো সবাই। সবাই সম্মতি জানিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রণয় প্রিয়তার হাত ছাড়তেই সে পরিণীতার পাশে গিয়ে দাঁড়ালো। তবে পরিণীতা এসব খেয়াল করলো না, নিজের ভাবনায় ডুবেছিল। প্রিয়তা পরিণীতার হাত ধরে ছাকিয়ে বলল, আপু আপু, ও আপু। কেঁপে উঠল পরিণীতা, চমকে উঠল প্রিয়তার দিকে। প্রিয়তা অবাক হয়ে গেল প্রিয়তার চোখ মুখে অবস্থা দেখে। অন্যরা বাড়ির কাছে পৌঁছে গেছে, কিন্তু ওরা দুজন সেটা খেয়াল করলো না। প্রিয়তার নরম গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু? পরিণীতা কিছু বলবে তার আগে রাজ এগিয়ে এসে ওদের কথার মাঝে বাহাত শুকিয়ে দিয়ে বলল, তোদের জন্যই যদি আজ আব্বুর কাছে ধোলাই খাই, তবে দুইটাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। অরণ্য তাল দিয়ে বলল, আগে 2 রাত শেওড়া গাছে ঝুলিয়ে রাখবো। প্রীতম ওদের দুইজনের মাথায় বাড়ি মেরে বলল, ফালতু প্যাঁচাল না লেগিয়ে তাড়াতাড়ি চল। রাজার অন্যদিকে মুখ বাঁকিয়ে চলে গেল। প্রীতম বোনদের উদ্দেশ্যে বলল, আপুদের জন্য কি আমন্ত্রণও পাঠাতে হবে? প্রিয়তা ও পরিণীতা গাড়িতে উঠে বসলো। প্রিয়তা ভুলেই গেল পরিণীতাকে মেসেজের কথা জিজ্ঞাসা করতে। 45 মিনিট পর তারা শিকদার বাড়িতে পৌঁছলো। তন্ময়া ধরি গভীর করে ঘুমাচ্ছে। 4 গিন্নি জেগে জেগে তাদের বুড়ো বাচ্চাদের গোষ্ঠী উদ্ধার করছে। রাত 12টা বাজতে আর 15 মিনিট বাকি। তারা সবাই শিকদার বাড়ির দরজায় বাইরে এসে দাঁড়িয়েছে। চোখ মুখে ভয় স্পষ্ট। ওরা ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। সমুদ্র অরণ্যে কানে কানে বলল, এই ভাই, কি বুঝিস? আবহাওয়া কেমন হতে পারে? অরণ্য একইভাবে ফিসফিস করে বলল, নাতিশীতোষ্ণ। ফেসে থাক, কেস খেলে দাদানকে খাবে। আমরা তো ছোট মানুষ, আমরা কেন কেস খাবো? পাকা হেসে ওদের দুজনের মাঝে মাথা গুলিয়ে বলল, কেস খেলে তোদের নিয়েই খাবো, জানিস তো। আমরা আবার ভাইদের না দিয়ে কিছু খাই না। তারা সবাই পৃথিবীর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। প্রীতম প্রণয়কে খুঁজছে। প্রীতম বলল, বড় দাদান কোথায়? রাজ বলল, দাদান তো আসেইনি। প্রীতম ভ্রুকুচকে বলল, মানে? সমুদ্র বলল, তখন দাদান সবাইকে গাড়ি তুলে দিলেন, কিন্তু নিজে আসেনি। অর্ণ সম্মত হয়ে বলল, আর দাদানকে প্রশ্ন করার সাহস কারও আছে? ওদের কথাবার্তা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে বলল, এত রাতে কোথায় গেলেন প্রণয় ভাই? সব শুনে প্রীতম দীর্ঘশ্বাস ফেলল। সামনে গিয়ে কলিং বেল চাপ দিল। অর্ণ সমুদ্র লুকিয়ে পড়ল। 4 গিন্নি তখনও জেগেই ছিলেন। অথরি বেগম এসে দরজা খুলে দিলেন। প্রীতম সহ সবাই একটু ভয় পেয়ে গেল, কিন্তু মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। অনুশ্রী বেগম ভ্রুকুচকে ওদের দিকে তাকিয়ে রইল। তারা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। একজনের মুখ অতিমাত্রায় ইনোসেন্ট, যেন তারা মাছ ভাজাটিকে উল্টে খেতে পারে না। তনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, রাত কটা বাজে খেয়াল আছে? ভদ্রবাড়ির ছেলেমেয়েরা এত রাতে বাড়ি ফেরে? বেশি বড় হয়ে গেছো নাকি? এবারের আদব কায়দা সব ভুলে গেছো? ওরা ভদ্র বাচ্চার মতো মাথা নিচু করে নিল, একটা শব্দও করল না। অনুশ্রী বেগম আবার বললেন, তোমাদের কাণ্ড দেখে অবাক হচ্ছি, দিনকে দিন বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ? এরা আবারও কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অনুশ্রী বেগম দীর্ঘশ্বাস ফেলে সবার উদ্দেশ্যে বললেন, সবাই হাত মুখ ধুয়ে খেয়ে আসো, খাবার বাড়ছি। ওরা অসহায় মুখে তাকায়, যার অর্থ পেটে একটু জায়গা নেই, কিন্তু এই কথা মুখে দিয়ে উচ্চারণ করার সাহস হলো না। না হলো দেখা, এ বয়সের পিঠে 2-1টা ঘা পড়লে খারাপ হয়ে যাবে।
তাই কথা না বাড়িয়ে সবাই নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। ওরা যেতেই অনুশ্রী বেগম আবার দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলেন। এই ছেলে মেয়েগুলো যে তাকে কোনোদিনই শান্তি দেবে না, এই বিষয়ে তিনি পুরো নিশ্চিত। রাত 2:45। শিকদার বাড়িতে একটা মশা মাছিও পর্যন্ত জেগে নেই। সবাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে, শুধু একজন ছাড়া। একজন সপ্তদর্শী কন্যা বারান্দায় দেওয়ালের বসে সামনের পিচঢালা রাস্তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছে, চোখ মুখ ফোলা, ক্লান্ত, বিষণ্ণ। রাত 3টার কাছাকাছি পরিণীতা শুনছে এ সময় থেকে নাকি ভূতেদের সময় শুরু হয়। ভিতর ডিম পরিণীতা। আগে এই সময় জেগে গেলে তার কেমন কেমন লাগতো, মনে হতো কেউ তার দিকে তাকিয়ে আছে। এখন কেউ এসে ঝাঁপিয়ে পড়ে ঘাড় মটকে দেবে। একবার ঘুম ভেঙে গেলে আর তার ঘুম আসতো না। সেই ভয় থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে আবিদকে ফোন করতো। আবিদ যত গভীর ঘুমে থাকুক, ফোন তো তাকে ধরতেই হবে। আর ফোন ধরার সঙ্গে সঙ্গে মোহনীয় কণ্ঠে আবদার ভেসে আসতো, মাস্টারমশাই ভয় করছে, প্লিজ আসুন। আর আবিদ কখনো তার অ্যাঞ্জেলের আকুলতা উপেক্ষা করতে পারতো না। রাত যতই হোক ছুটে আসতো সে। তখন বোধহয় ভূত প্রেত দেখতো না। শিকদার বাড়ির নিচের রাস্তায় দাঁড়িয়ে থাকতো সে, আর পরিণীতা বারান্দায় এসে একে অপরের দিকে তাকিয়ে ফোনে কথা বলতো। কখনো কখনো লুকিয়ে ঝুড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে মাস্টারমশাইয়ের কাছে চলে যেত। চোখে ভাসে সেসব দিন। স্মৃতির স্রোতে ভেসে গিয়ে পরিণীতা হঠাৎ হু হু করে কেঁদে উঠল। আজ তার আর ভয় করছে না। সে ফোন বের করে ঝাপসা চোখে আবিদের নাম্বারে 512তম কল লাগালো। পরিণীতা এমনই ফোন করছে কারণ সে জানে আবিদ ফোন ধরবে না। এই আশা সে কবেই ছেড়ে দিয়েছে, তবু মনে যে মানে না। কিন্তু পরিণীতাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আবিদ 512তম ফোন রিসিভ করলো। পরিণীতা কিছু বলার আগে ওপাশ থেকে শান্ত পুরুষালী কণ্ঠ ভেসে উঠল, কিছু বলবে পরিণীতা? পরিণীতা এত কষ্টের পর প্রিয় মানুষটি তার ফোন রিসিভ করেছে এই ভেবে আনন্দে আত্মহারা হলেও আবিদের কণ্ঠস্বর আর কথা বলার ধরন শুনে তার গলা শুকিয়ে গেল। আবিদ আবারও শান্ত শীতল কণ্ঠে বলল, কিছু বলা না থাকলে বারবার ফোন করো না পরিণীতা, অনেক রাত হয়েছে, এটা তোমার জন্য শুভনীয় নয়। সে ফোনটা কেটে দিল। নিলেই পরিণীতা অনুরোধের সুরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মাস্টারমশাই, ফোন কাটবেন না, প্লিজ আমার সঙ্গে একটু কথা বলুন। বলতে বলতে মেয়েটা ফুপিয়ে উঠল। পরিণীতার কান্না শুনে থক করে জ্বলে উঠল আবেদের হৃদয়। সেও বন্ধ করে নিল। কানের ধারে রাখা ফোনটা নামিয়ে নিয়ে মনে মনে বলল, কেন এত ছলনা অ্যাঞ্জেল? আমার মতো সাধারণ ছেলের সঙ্গে তোমার এত কিসের শত্রুতা? কেন আমাকে একটু একটু করে মেরে ফেলছো? তুমি হারিয়ে গেলে নিশ্চয় আমি এমনিতেও তো মরে যাব। এভাবে ছলনা করে মারার প্রয়োজন পড়বে না অ্যাঞ্জেল। সে আবার ফোনটা কানের কাছে ধরল। পরিণীতা কান্না মিশ্রিত গলায় বারবার অনুরোধ করে বলছিল, প্লিজ একটু আসবেন, আমি আপনাকে একটুখানি দেখব, প্লিজ না করবেন না মাস্টারমশাই। আবিদ কিচ্ছু বলছে না। পরিণীতা আবার অনুরোধে সুরে বলল, প্লিজ মাস্টারমশাই, একটুখানি আসবেন। তার আকুতি মিশ্রিত বাণী আবিদের হৃদয়ে গভীর আঘাত করছিল। তার অ্যাঞ্জেল তাকে কেন বারবার এত অনুরোধ করছে? তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। কিছুক্ষণ আগে সে হাসপাতাল থেকে ফিরেছে, 2টো স্যালাইন দিতে হয়েছে, তবে জ্বরটা এখন কম। অনেকক্ষণ ধরে শুয়ে এপাশ সেপাশ করছিল, কিন্তু ঘুম আসছিল না। মনের ভেতর আগুন জ্বলছিল, কি আর ঘুম আসে? এরপর পরিণীতা একের পর এক ফোন দিয়েই যাচ্ছিল। আবিদ গভীর শ্বাস ফেলল। তারও যে খুব দেখতে ইচ্ছে করছে তার অ্যাঞ্জেলকে, খুব বেশি ইচ্ছে করছে। আর এই ইচ্ছেটা দমন করা তার জন্য কঠিন। অবশেষে সে আর ইচ্ছেটা দমিয়ে রাখতে পারল না। তার পরি যদি তাকে শেষ করে দিতেও চায়, তাতে আবিদের কোনো অসুবিধা নেই। তাই সে ছোট্ট করে বলল, আসছি, বলে ফোনটা কেটে দিল। পরিণীতার চেহারা পূর্ণচন্দ্রের ন্যায় ঝিলমিল করে উঠল। মাত্র একদিনের অবহেলাতেই তার ছোট্ট মন ব্যথায় জর্জরিত হয়ে গেছে। সে মনে বলল, আপনাকে আজ আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তবে তার বেহায়া মনে আবিদের জন্য কোনো রাগ নেই, নেই কোনো অভিযোগ। যা আছে শুধুই অভিমান। আবিদের একটুখানি স্নেহের আর অভিমানের পাহাড় গলে পড়বে। পরিণীতার ঘরে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অভিমানে থাকুক আর যাই থাকুক না কেন, এভাবে চোখ মুখ ফুলিয়ে মঞ্জুলিকা সে যেতে আর সে আর মাস্টারমশাইয়ের সামনে যাওয়া যায় না। তাই পাকা 5 মিনিট ধরে ঘষে মাজা করে শুধু মুখটাই ধুলো, কি যেন কোনো মতেই মলিনতার রেশ না কেটে থাকে। এত ঘষাঘষির ফলে ফর্সার মুখটা মুহূর্তে রক্তিম হয়ে উঠল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বেছে বেছে আবিদের পছন্দের পার্পল কালারের 3 পিস পরে নিল পরিণীতা। অতঃপর খোপা করা চুল ছেড়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু এত ঘষে মেজে মুখ ধুয়েও কোনো পরিবর্তন দেখা গেল না। হতাশ হলো। মুখটা এখনও কলা গাছে নেই, ফুলেই আছে। তবে এই ফোলা ফোলা মুখও অদ্ভুত আকর্ষণীয় মায়ার সাগর। পরিণীতা দীর্ঘশ্বাস ফেলে রিবন্ডিং করা সিল্কি চুলগুলো বেনি করে পিঠের ওপর ফেলে রাখলো।
বেরিটা কোমরের নিচে দুল খাচ্ছে। কাজলের কৌটো হাতে নিয়ে ভাবলো, এই রাতের বেলায় কাজল কি মাস্টারমশাইয়ের চোখে পড়বে? সে আর অত শত না ভেবে চোখে হালকা কাজল দিল, লালচে গোলাপি ঠোঁটে একটু লিপস্টিকও ছোঁয়ালো, কপালে ছোট্ট একটা টিপ পরলো। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো ভালোই দেখাচ্ছে। সে সাদা রঙের ওড়নাটা গলায় পেঁচাচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠলো। পরিতা ছুটে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে মাস্টারমশাই নামটা দেখে মন খুশি হয়ে গেল। অত হাতে ফোনটা রিসিভ করতেই এপাশ ওপাশ থেকে ক্লান্ত পুরুষালী কণ্ঠ ভেসে এলো, কোথায় তুমি অ্যাঞ্জেল? বারান্দায় এসো। আবিদের কণ্ঠে সেই পরিচিত নামটা শুনে পরিণীতার হৃদয়স্পন্দন ঠিকফিক করতে শুরু করলো। লজ্জায় লাল হয়ে বলল, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আবিদ ছোট্ট করে শুধু বলল, হুম। পরিণীতা বান্দার পর্দাটা একটু সরিয়ে সামনে উঁকি দিতেই চোখ স্থির হলো। নিচের ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দেখা যাচ্ছে একজন লম্বা গড়নের যুবক দাঁড়িয়ে আছে। পরিণীতা আর দেরি না করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাকে যে লুকিয়ে বেড়াতে হবে, উত্তেজনা মেয়েটা সেটাও ভুলে গেল। সে যখন অসাবধানতায় ড্রয়িং রুম ক্রস করছিল, তখন একজোড়া দৃষ্টি তাকে ঠিক দেখে নিল। কেউ একজন ইগল চোখে পরিণীতার গমন দেখল, সঙ্গে সঙ্গে তার কপালের বিরাট বিরাট ভাঁজ পড়ল। সে ভাবল, এত রাতে এভাবে কোথায় যাচ্ছে মেয়েটা? সেও সন্তর্পণে পিছু নিল পরিণীতার। পরিণীতা বাড়ির পেছনের দিকে দ্রুত পায়ে দৌড় দিল। পদ্মপুকুর পেরিয়ে শিকদার বাড়ির উঁচু পাঁচিল ঘেঁষে দাঁড়ানো পেয়ারা গাছের সাবধানে পা রাখলো। 2-3 মিনিটের মধ্যে সে পাঁচিল টপকে বেরোলো। আগের বারের থেকে এখান থেকে পড়ে সে ভয়াবহ ব্যথা পেয়েছিল, কিন্তু এবার তার মাস্টারমশাই আছেন। তার দৃঢ় বিশ্বাস এবার সে কোনোভাবে ব্যথা পাবে না। সে চোখ বুজে আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দিল। পরিণীতার ভাবনাটাই সত্যি হলো। সত্যি সে আগের বারের মতো পিছে ঢালা রাস্তায় পড়ে হাত পায়ে ব্যথা পায়নি। সে কারো উষ্ণ বুকের উপর আছড়ে পড়েছে, কেউ তার কোমর জড়িয়ে ধরে শূন্যে ভাসিয়ে রেখেছে। যে ব্যক্তি অতিমাত্রায় গরম নিঃশ্বাস পরিণীতার গলার কাছে এসে আছড়ে পড়ছে। কাটা দিয়ে উঠল পরিণীতার শরীর। সে আবিদকে কিছু বলার সুযোগ না দিয়েই ওভাবে আবিদের গলা জড়িয়ে ধরল। প্রিয় নারীর পরশে আবিদের প্রাণটা ছটফটিয়ে উঠল। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কাপা কণ্ঠে বলল, কি করছো অঞ্জেল? কেউ দেখে নেবে। পরিণীতা সব কথা কানে তুলল না। সে আবিদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আবিদের গলায় মুখ গুজে পড়ে রইল। প্রিয় পুরুষের স্পষ্ট তাকে 30 ঘন্টার সকল যন্ত্রণা নিমিষেই ভুলিয়ে দিচ্ছে। সে জোরে একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি আমার সকল ব্যথার ওষুধ মাস্টারমশাই। আপনার একটু দেখা, আপনার একটু স্পর্শ আমাকে কি পরিমাণ শান্তি দেয় আপনি জানেন না। জানলে এত কষ্ট দিতে পারতেন না। সে আবিদের বুকে মুখ গুজে প্রিয় দেহের গন্ধ নিজের শিরায় শিরায় টেনে নিচ্ছে। পরিণীতার এমন স্পর্শে আবিদের হাত পায়ে কাঁপন ধরছে, ভয়ঙ্কর সব অনুভূতি হচ্ছে। আবিদ মনে মনে বলল, তুমি আমাকে সত্যি খুন করে এসেছো অ্যাঞ্জেল। তবে সে পরিণীতাকে মুখে কিছু বলল না। তাকে কোলে নিয়ে হাঁটা ধরল পাশের চিকন ঘাসের রাস্তা দিয়ে। এই সকল দৃশ্য একজন দূর থেকে আগুন চোখে দেখছিল। তার হাত মুষ্টিবদ্ধ। সে পুনরায় সন্তর্পণে পিছু নিল তাদের। আবিদের শরীরটা ভীষণ দুর্বল, তবু তার এখন নিজেকে দুর্বল মনে হচ্ছে। সে করে থাকা নারীটির দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি যে আমার সকল সুখের একমাত্র ঠিকানা অ্যাঞ্জেল। এত সুখ কেন তোমার মাঝে? কেবল তুমি পারো আমার জীবনটাকে ভালোবাসার ফুলে সাজিয়ে জান্নাত বানিয়ে দিতে। আবার তুমি পারো আমাকে দুঃখের কাঁটা জর্জরিত করে দুঃখের কষ্টের জাহান্নামে ছুঁড়ে ফেলতে। তুমিহীন আমি একেবারে নিঃস্ব। তার যা শান্তি লাগছে তা হয়তো সে কোনোদিনও ভাষায় প্রকাশ করতেই পারবে না। চাঁদনি রাতের নিশুতি পথঘাট সাক্ষী হলো দুটো মনের নিবিড় ভালোবাসা। সকল ভালোবাসা প্রকাশের জন্য বাক্য প্রয়োজন হয় না, কিছু ভালোবাসা নীরবতেই সুন্দর। পরিণীতা চুপচাপ আবিদকে জড়িয়ে ধরে মুখে বুক গুজে ঘাপটি মেরে পড়ে আছে। মিনিট 15 পর তারা একটা বিশাল শিমুল গাছের নিচে এসে পৌঁছলো। পুরো গাছের নিচে সেজে আছে লাল গাঢ় রঙের শিমুল ফুল। আবিদ পরিণীতাকে নামিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মন প্রাণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল নিজের প্রিয়তমাকে। পরিণীতার মাথার চুল থেকে শুরু করে পরনের নখ পর্যন্ত আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কপালের কিঞ্চিত বেঁকে যাওয়ার টিপটা সোজা করে দিতে দিতে মনে মনে বলল, কি বিষাক্ত আসক্তির বাহুডোরে আমায় বাঁধলে প্রিয়তমা। যেখানে থেকে এক পা পিছনে ফেরার সত্যিও আমার নেই। এখন আর তোমাকে না পেলে বা হারালে মৃত্যু ব্যতীত কোনো নিস্তার নেই আমার। আমাকে সম্পূর্ণভাবে হৃদয়রোগী বানিয়ে দিয়েছ। তুমিহীন আর নিঃশ্বাস নিতেও পারি না আমি। পরিণীতা আবিদকে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে অবাক হলো। সে কিছুক্ষণ তার প্রিয় পুরুষের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এত সুন্দর কেন আপনি মাস্টারমশাই?
অতঃপর মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লক্ষ্য করলো। আবিদের 2 হাতে ব্যান্ডেজ, চুলগুলো এলোমেলো, সুন্দর শ্যামবর্ণের পুরুষের মুখে রাজ্যের মলিনতা, চশমার আড়ালে চোখ দুটো কেমন ঘোলাটে। তার মাস্টারমশাইয়ের এমন অবস্থা দেখে পরিণীতা ভালো লাগার ঘোর নিমেষে কেটে গেল। বুকের ভেতর আবারও যন্ত্রণা পাহাড় চেপে বসলো। সে আর কোনো দিকে না তাকিয়ে আবারও আবিদের বুকে ঝাঁপিয়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে আবিদের 2 হাতে ধরে বলল, কীভাবে এত ব্যথা পেয়েছেন মাস্টারমশাই? আর কীভাবেই বা অসুস্থ হলেন? কেন এমন করেন বলুন তো মাস্টারমশাই? আবিদের অনিমেষের চোখে চেয়েছিল তার অ্যাঞ্জেলের ফুলো ফুলো মুখের পানে। যে মনে মনে বলল, সব তোমার জন্য অ্যাঞ্জেল। কিন্তু তুমি কাঁদছিলে কেন? তারও ভীষণ মন টানছে। সামনে রমণীকে আঁকড়ে ধরে তার মন এখন আরও কিছু মানতে চাইছে না, রাজি নয়, এসব ছলনা। কিন্তু যা দেখেছে, যা শুনেছে, তা বা মিথ্যা হয় কি করে? সে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজের অনিয়ন্ত্রিত অনুভূতি নিয়ে গিলে ফেলার চেষ্টা করলো, কিন্তু পরিণীতার উপস্থিতি, তার স্পর্শ আর চেতনা এলোমেলো করে দিচ্ছে। তার মস্তিষ্ক বলছে মেয়েটাকে নিজের থেকে দূরে সরিয়ে দে, সে তাকে ভালোবাসে না। কিন্তু মন তাকে বিক্ষুব্ধ করছে, তীব্র বাধা দিচ্ছে। সে না সরিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, কেন রেখেছো অ্যাঞ্জেল? পরিণীতা আবিদের বুক থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকিয়ে হেঁচকি তুলে বলল, আপনি কেন আমাকে ভুল বুঝছেন মাস্টারমশাই? আমি কি করেছি? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কেন এত যন্ত্রণা দিচ্ছেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না? আবি তাকিয়ে আছে পরিণীত চোখের দিকে। এই চোখে সে মিথ্যা দেখতে পাচ্ছে না, তবে সে যে শুনেছে তার সবটাই কি মিথ্যা? তবে কেউ কেন মিথ্যা বলবে? আবিদের ভ্রু কুঁচকে গেল। সে পরিণীতাকে নিজের দিকে সরাতে সরাতে মলিন কণ্ঠে বলল, প্লিজ অ্যাঞ্জেল, এভাবে পরপুরুষকে জড়িয়ে ধরো না। তুমি পবিত্র, তোমার গায়ে কলঙ্ক লেগে যেতে পারে। এমন কথায় পরিণীতা হতভম্ব হয়ে গেল। সে অবাক কণ্ঠে বলল, আপনি পরপুরুষ? আবিদ একইভাবে দৃঢ় কণ্ঠে বলল, তাহলে কে আমি? বলো, কে হয়ে আমি তোমার? পরিণীতা কথা আটকে গেল। সে পুনরায় জিজ্ঞাসা করলো, বলো অ্যাঞ্জেল, কে হই আমি তোমার? পরিণীতা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। আবিদ কিছুটা ধমকে সুরে বলল, তুমি কোন ভরসায় এত রাতে বাড়ি থেকে বের হলে? তুমি একটা যুবতী মেয়ে, যে কোনো পুরুষ থেকেই তোমার ভয়াবহ বিপদ হতে পারে, সেখানে আমি তো সম্পূর্ণ বাইরের ব্যক্তি। পরিণীতা কিছুক্ষণ আবিদের কথাগুলো মন দিয়ে শুনল, অতঃপর মৃদু হেসে আবিদের 2 হাতে তালুতে পেঁচানো ব্যান্ডেজের ওপর দুটো চুমু খেয়ে ধীর কণ্ঠে আবারও আবিদকে জড়িয়ে ধরল। আবিদ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠনারী চেপে উঠল। থমকে গেল তার সকল প্রশ্নবান। পরিণীতা আবিদের টি-শার্টের পেছনে হাতের মুঠো শক্ত করে ধরে আবিদের কানের কাছে মুখ এনে ধীরে ধীরে বলল, আপনি আমার কে জানতে চান? আপনি আমার সব। আমার বেঁচে থাকার কারণও আপনি, আমার মরে যাওয়ার কারণও আপনি। আপনি আমার অতীত, আপনি আমার বর্তমান, আপনি আমার ভবিষ্যৎ। আপনি আমার সুখ, আপনি আমার দুঃখ। আপনি আমার হৃদয়ের শেষ অংশ, যে অংশ যাকে আমার থেকে আলাদা করতে গেলে চিরতরে আমার নিঃশ্বাস দম বন্ধ হয়ে যাবে। আপনি ব্যতীত হলে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, যার অর্থ আপনি আমার অক্সিজেন। আপনি আমার সুখের কল্পনা, যাকে আমি বাস্তবতায় রং তুলিতে আঁকতে চাই। তাই কোনো দিন যদি আপনি হারিয়ে যান, তবে সেদিন এই অনুজা শিকদার পরিণীতাও চিরতরে হারিয়ে যাবে। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু আপনার হাত ধরে বাকি জীবনটা অতি সাধারণভাবে কাটিয়ে দিতে চাই, যেখানে আপনি পাশে থাকবেন, একটু কষ্ট করে হলেও ভালোবেসে সব পুষিয়ে দেবেন। আমি আপনার সঙ্গে অতি সাধারণ জীবন কাটাতে চাই। আমার অর্থ, বিত্ত, ধন সম্পদের কোনো কিছুর প্রয়োজন নেই। আমি শুধু আপনার সংসার করতে চাই, আপনার সন্তানের মা হতে চাই। শুনতে পাচ্ছেন? আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তাই সবার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারলেও আপনার দেওয়ার কষ্ট আমি কিছুতে সহ্য করতে পারবো না। বলে আবারও নিবিড়ভাবে আবৃত্তির সঙ্গে মিশে গেল পরিণীতা। এই বুকটা তাকে এত শান্তি দেয় কেন, সে বুঝতে পারে না। আবিদ সম্পূর্ণ থমকে গেছে। সেই মুহূর্তে বাকরুদ্ধ। সে জানতো পরিণীতা তাকে ভালোবাসে, তাই বলে এতটা? তার ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। তার মনে সকল দ্বিধা সংশয় নিমিষেই মুছে গেল। রইল না সন্দেহের কোনো অবকাশ। সে বুঝতে পারছে তার অ্যাঞ্জেল কেবল তারই, তার অ্যাঞ্জেল তাকে এত ভালোবাসে। এই সন্দেহ না করলে তো সে কোনোদিন জানতেই পারতো না। সে নিজের সর্বশক্তি দিয়ে গভীর ভালোবাসায় নিজের পরিণীতাকে নিজের সাথে মিশে নিল। এই পরিটা কেবলই তার। যদি কোনো মৃত্যু আসে আর তার অ্যাঞ্জেল যদি তার হাত ধরে থাকে, তবে এই মৃত্যুকেও সে হাসিমুখে কবুল করবে। পরিণীতার মাথার চুলে গভীর ভালোবাসার পরশ বুলিয়ে দিল আবিদ। 2 হাতে পরিণীতার সুন্দর মুখশ্রী তুলে পরপর
দুই গালে, কপালে আর ভেজা ভারী চোখের পল্লবে ঠোঁট ছুঁয়ে দিল আবিদ। তার নিঃশ্বাসের উত্তাপ্ত পরিণীতা হারিয়ে গেল সুখের জগতে। চাপটে ধরে অভিমানী কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত কষ্ট কেন দিয়েছেন মাস্টারমশাই? আবিদ পরিণীতাকে জড়িয়ে ধরে গভীর নিঃশ্বাস ফেলে বলল, আর দেব না। পরিণীতার জন্য এতটুকুই উত্তরই যথেষ্ট ছিল। সে আর কোনো প্রশ্ন করলো না। আবিদ কারো শক্ত করে জড়িয়ে ধরে বলল, পুরো 3 দিন হয়ে গেল আপনি কোলে নেননি মাস্টারমশাই। আবিদ হাসলো, রুকুজকে বলল, তাই? পরিণীতা আগের মতোই মাথা নাড়ালো। আবিদ দুষ্টু হেসে বলল, তাহলে একটু আগেই তো নিলাম। সেটা কি ছিল? হাওয়ায় ভেসেছিলেন নাকি? পরিণীতা একইভাবে উত্তর দিল, তখন কষ্টে ছিলাম, আপনি কি অনুভব করতে পারিনি? এখন কোলে নিন। আবিদ আবারও হাসলো, কোলে তুললেই হলো? কোলে চলে ওতে ওজন কমাতে হবে। তুমি যে ভারী, আমার হাত খুলে চলে আসবে। পরিণীতা রেগে গেল। আবিদের বুকে মাথা ঘষে বলল, নেন, তাড়াতাড়ি নেন, না হলে এখনই কিন্তু কামড় দেব। আবিদ পরিণীতার কথা শেষ হওয়ার আগে তাকে কোলে তুলে নিল। পরিণীতা এখন নিজেকে সত্যিকারের পরি মনে হচ্ছে। সে আবিদের গলা জড়িয়ে ধরে আবিদের কপালে গভীর চুমু খেল। চোখ বন্ধ করে নিল আবিদ। পরিণীতা 2 হাতে আবিদের মাথায় এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, একটা কথা চিরকাল মনে রাখবেন, পৃথিবী পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল, জাগতিক যা কিছু আছে সব পরিবর্তনশীল। তবে যা পরিবর্তনশীল নয় তা হলো আপনার অ্যাঞ্জেল, আপনার প্রতি ভালোবাসা। আপনার প্রতি আমার ভালোবাসা চিরন্তন, শেষ নিঃশ্বাস অবধি আপনি আমার, আমি আপনার, আর আপনাকেও আমার হয়ে থাকতে হবে। ভালোবাসি অনেক মাস্টারমশাই। আবিদের কলিজা ঠান্ডা হয়ে গেল। সে পরিণীতার নরম মিশ্রণ গালে গাল ঘষে দিয়ে বলল, কেমন ভালোবাসো তা তো সময় বলে দেবে। পরিণীতা মুখ কুচকালো, বিড়বিড় করে বলল, আনরোমান্টিক নিরামিষ বেটা মানুষ। আবিদ শুনে ঠোঁট কামড়ে হেসে বলল, আনরোমান্টিক নিরামিষ তোমার জন্য ঠিক আছে, তুমি ছোট মানুষ। আমি রোমান্টিক কিনা প্রমাণ দিতে গেলে তুমি সহ্য করতে পারবে না অ্যাঞ্জেল। আমি ধরলে কিন্তু ছাড়বো না। পরিণীতা লজ্জা পেয়ে গেল। তার গালে জড়িয়ে পড়লো রক্তিম আভা। সে আবিদের বুকে মুখ লুকিয়ে ফেলল। আবিদ পরিণীতার মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবল, কি জানি আল্লাহ আমার কপালে কী লিখে রেখেছেন। অ্যাঞ্জেল আবেগ কল্পনাকে দূরে সরিয়ে বাস্তবিক অর্থে ভাবতে গেলে, তুমি কি সত্যি কোনোদিনও আমার হবে? সত্যিকারের অর্থে তুমি তো আমার জন্য সেই দূর আকাশের চাঁদ, যাকে প্রাণ ভরে দেখার অধিকার থাকলেও ছুঁয়ে দেখার সামর্থ্য নেই আমার। আমার মতো দরিদ্র ব্রাহ্মণরা আকাশের দিকে চেয়ে চাঁদকে পাওয়ার স্বপ্নই বুনতে পারে, আকাশ বুকে বাঁধতে পারে না। চাঁদের আলো গায়ে মাখতেও পারে, কিন্তু চাইলে কি চাঁদকে ধরতে পারে? চাঁদ কি সত্যি তাদের কুঁড়ে ঘরে নেমে আসবে? তুমি কি আমার জন্য আজীবন সেই দূর আকাশের চাঁদ হয়ে থেকে যাবে? অ্যাঞ্জেল, তুমি কি হবে আমার একান্তই আপন? এই শিকদাররা কি এত সহজে সব মেনে নেবে? এত বছরের তো তুমি তাদের চিনতেই পারোনি। এসব ভাবতে ভাবতে আবিদ পরিণীতাকে চুলে চুমু খেল। তাদের এই মানবী মাঝ স্নেহ ভালোবাসা দেখে নিঝুম রাত্রিও কেউ লজ্জা পেল। ভালোবাসার আদরে কেটে গেল আরও 2 ঘন্টা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আবিদ পরিণীতাকে ডাকলো, অ্যাঞ্জেল। পরিণীতা আবিদের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল। আবিদ 2-3 বার ডাকলো, কিন্তু পরিণীতা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। আবিদ তার মুখের দিকে তাকিয়ে হাসলো, অতবার কোলে তুলে নিয়ে হাঁটা দিল শিকদের বাড়ির দিকে। পুরনো জায়গায় ফিরে এসে সে আবারও পরিণীতাকে ডাকলো, কিন্তু পরিণীতা এবারও জাগলো না। আবিদ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, ছোটাচ্ছি তোমার ঘুম, বলে সে পরিণীতার গলায় মুখ গুজে দিল। 2 সেকেন্ড পরে পরিণীতা ছটফটিয়ে উঠল। তার সারা শরীর কাঁপছে, গা গলা শিরশির করছে। গলার খোঁচে খোঁচে কিছুর সঙ্গে উষ্ণতর নরম স্পর্শ পেয়ে এসে লাফিয়ে উঠল। তার ঘুম পুরোপুরি ছুটে গেল। সে জেগে উঠল। তার মাস্টারমশাই তার গলার ভাঁজে মুখ গুজে দিয়েছিলেন। আটকে উঠল সে মুহূর্তেই। পরিণীতার হাত পায়ের তারও শিরশির করে উঠল। মুহূর্ত এক অনুভূতিতে তার অদ্ভুত শরীরটা সকল স্নায়ু অবশ হয়ে আসছে, শরীরের সকল রক্ত চলকে উঠেছে। কয়েক সেকেন্ড অবধারিত হতেই সে আবিদের চুলে খামচে ধরল। অনুনয়ের সুরে বলল, মাস্টারমশাই প্লিজ ছাড়ুন। কিন্তু আবিদ ছাড়ল না। তার পরিণীতাকে জাগানোর উদ্দেশ্য থাকলেও সে এখন প্রিয় নারীর গভীর স্পর্শের গন্ধে নিজেকে সংযম হারিয়েছে। এই মুহূর্তে তার মস্তিষ্কে সব কিছু এলোমেলো লাগছে। পরিণীতা ছটফটিয়ে উঠল। আবিদের মাথায় চুল আরও শক্ত করে পোটো করে ধরে কোন স্বরে বলল, মাস্টারমশাই প্লিজ। পরিণীতার কণ্ঠে ছিল মাদকতার ছোঁয়া, যা আরও বেশি নেশা ধরিয়ে দিল আবিদের মধ্যে। সে পরিণীতাকে কোলের থেকে নামিয়ে দিয়ে তার গাঢ় বাদামি চোখের দিকে মাতাল দৃষ্টিতে তাকালো।
পরিণীতা সারা শরীর থরথর করে কাঁপছে, তার সঙ্গে তাল মিলিয়ে কাঁপছে তার অতীব আকর্ষণীয় লালচে গোলাপি অষ্টযুগল। আবিদ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। চোখের পলকে পড়ার আগে সে আবিদের কোমল ঠোঁট চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। এক হাতে ওর পিঠে, আরেক হাত পরিণীতার মাথার পেছনে রেখে তীব্র বেগে আকর্ষণে ধরল তার কোমল অষ্টযুগল। আবিদের ঠোঁটের স্পর্শ পেতেই পরিণীতার ভেতরের শরীরে রক্ত হিম হয়ে গেল। শরীরের ভেতর দৌড়ে বেড়াতে লাগলো অপরিচিত সব অদ্ভুত অনুভূতি, যা এর আগে কখনো অনুভব করেনি। তবে অনুভূতিগুলো ছিল বড্ড বেপরোয়া, যেন এক্ষুনি পরিণীতাকে শেষ করে দেবে। পরিণীতা আবিদের টি শার্ট খামচে ধরল। ওরও নেশা চলে গেছে, হৃদস্পন্দন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মনে হচ্ছে কোনো এক মুহূর্তে হৃদস্পন্দন ছিটকে বেরিয়ে আসবে। সারা শরীর তীব্র ভূমিকম্পের ন্যায় কাঁপছে। আবিদের এই উত্তপ্ততা, মাতাল করা ছোঁয়া পরিণীতাকে পাগল করে দিচ্ছে। আড়ালে থাকা এই ব্যক্তি সেই সকল কর্মকাণ্ড শুরু হওয়ার আগেই সরে গিয়েছিল, তাই এসব তার দেখা হলো না, হয়তো আর দেখা উচিতও হতো না। প্রায় 5 মিনিট পর পরিণীতা আবারও ছটফটিয়ে উঠল। তার নিঃশ্বাস ফুরিয়ে এসেছে, আবারও আবিদকে খাপচি দিচ্ছে। আরও 5 মিনিট পর অবশেষে আবিদ ওকে ছেড়ে দিল। পরিণীতা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, তার অবস্থা দেখার মতো। আবিদ জরুরি চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, অতবার পুনরায় পরিণীতাকে কাছে টেনে নিল। তার ঠোঁটের স্পর্শ প্রচণ্ড বেপরোয়া এদিক ওদিকে ছুটছে। পরিণীতার মনে হচ্ছে সে হয়তো এক্ষুনি এখানেই জ্ঞান হারাবে। কিছুক্ষণ পর পরিণীতা আবিদের বুকে মুখ লুকিয়ে হাঁপাতে লাগলো। গাল দুটো লজ্জায় লাল পাকা টমেটোর মতো হয়ে গেছে, কিন্তু আবিদের নেশা কাটছেই না। সে পরিণীতার কানের কাছে মুখ নিয়ে গিয়ে গভীর নেশাময় কণ্ঠে বলল, জান, আমায় আনরোম্যান্টিক বলেছিলে না? দেখলে তো, ভালোবাসার মাত্রা একটু বেশি হলেই তুমি নিতে পারো না। এভাবে ছটফট করলে তোমাকে কি ভালোবাসা দেওয়া সম্ভব? তাই বলছি, এখনও ছোট তুমি, আগে বড় হও, সামান্য ভালোবাসা সহ্য না হয় তোমার। পরিণীতা লজ্জায় চোখ নামিয়ে অথচ কণ্ঠে বলল, চুপ করুন। আবিদ চোট কামড়ে হাসলো, গভীর শ্বাস ছেড়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। তারপর আবার বলল, তুমি এত নরম কেন জান? বিশ্বাস করো, কীভাবে যে সামলেছি নিজেকে। পরিণীতা মনে হলো এবার সে হয়তো লজ্জায় সত্যি মারা যাবে। এই মানুষটি এরকম রূপে সে আগে কখনো দেখেনি। গভীর ব্যক্তিত্বের মানুষরা এমন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলে অবাক হওয়ারই কথা। কেউ অদ্ভুত ভয়ঙ্কর সব অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদি এসবের অভ্যাস হয়ে যায় তাহলে তখন কি হবে? তখন কি আমি এসব চাইবই বা কীভাবে? আবিদ পরিণীতার লাল লাল গালের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সামনে এভাবে লজ্জা পেও না অ্যাঞ্জেল, বিশ্বাস করো তোমাকে খেয়ে ফেলতে মন চায়। সে পরিণীতার গালে হাত রেখে বলল, যাও, সকাল হয়ে যাচ্ছে। পরিণীতার মুখটা ছোট হয়ে গেল। সে আবিদের বুকে মাথা রেখে বলল, আর একটু থাকি। আবিদ তার ঠোঁটে হালকা চুমু খেয়ে দুষ্টে এসে বলল, কেন? আবিদের বলার ভঙ্গি দেখে পরিণীতা লজ্জা পেল। আবিদ হাসতে হাসতে তার কপালের গভীর চুমু খেয়ে মৃদু স্বরে বলল, শোনো অ্যাঞ্জেল, তোমাকে এই আদর আমি দিতে চাইনি, কিন্তু ভালোবাসার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে নিজেকে ধরে রাখতেও পারিনি। সীমা পেরিয়ে উপড়ে পড়েছে। তবে এর থেকে বেশি তুমি পাবে না, এমনকি এতটুকুও না। যখন যখন ভালোবাসা বেশি হয়ে যাবে তখন তখন একটু আধটু পাবে। পরিণীতার মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। আবিদ তার গাল টেনে বলল, আমার জন্য আমার অ্যাঞ্জেলের উপস্থিতিই যথেষ্ট। পরিণীতা মুগ্ধ চোখে তাকিয়ে হাসলো। আবিদ পুনরায় তাকে পাঁচিলে তুলে দিয়ে বলল, সাবধানে যাও, যদি পড়ে যাও তাহলে। পরিণীতা আবিদকে তার সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আবিদের গালে একখানা নরম চুমু খেয়ে বলল, আপনি আছেন না, ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেবেন। এরপর আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে নেমে গেল। আবিদের ঠোঁটে পুরো তার হাসি, কিন্তু তার মনের ভেতর দোলাচল। সে ভুল বুঝে নিজেকে এবং নিজের ভালোবাসাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এই ভুল বুঝির কোনো ইচ্ছাকৃত সৃষ্টি, এটা তার বিচরণ মস্তিষ্ক বেশ বুঝল। তবে একটা প্রশ্ন থেকে গেল। সে মনে মনে বলল, আমাদের বিষয়টা কি বিশেষ কেউ জানে, যার জানা উচিত নয়? অটোমেটিক্যালভাবে তার ভ্রু কুঁচকে গেল। তবে এখন সে ভাবার মতো অবস্থায় নেই। বুকের যন্ত্রণায় সে গত 2 রাত ঘুমাতে পারেনি। যন্ত্রণার জায়গায় এখন আরাম লাগছে, তাই তার ভীষণ ঘুম পাচ্ছে। আজ থেকে আবার তার জব শুরু, তাই এখন ঘুমানো খুব প্রয়োজন। সে নিজের বাড়ি গিয়ে হাঁটা দিল। কে জানে এই তীব্র প্রণয়ের ভবিষ্যৎ কী হবে। সকাল 8:45, শিকদার বাড়ির নিয়ম অনুযায়ী 1 ঘন্টা পরে সবাই অফিসে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এ বাড়ির সকলের সময়টার শিকদার বাড়ির সকলের ব্যস্ত সময় পার করেন। তিনগিনি নাস্তা বানাচ্ছেন আর তনুশ্রী বেগম ছেলেমেয়েদের ঘুম থেকে ডেকে ডেকে তুলছেন। শিকদার বাড়ির জমিদাররা নবাবী ঘুম
এত সহজে ভাঙে না। কানের কাছে প্রতিদিন 1 ঘন্টা করে ড্রাম বাজাতে হয়, তবেই তারা ঘুম থেকে ওঠেন। প্রহেলিকা সোফার ওপর আধশো হয়ে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে হয়তো অনেক রাত পর্যন্ত জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। প্রণয় ঠিক 2 মিনিট আগে বাড়ি ফিরেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল, শুকনো ঠোঁট। সুদর্শন মুখটায় রাজ্যের মলিনতা। সারা রাত কোথায় ছিল কে জানে। সে ঘরে ঢুকতেই চোখে পড়ে গেল সোফার দিকে, কিন্তু 1 সেকেন্ডের জন্য সে ওদিকে দেখলো না। ওয়ার্ড্রোব খুলে ফর্মাল শার্ট প্যান্ট নিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। আজ এসকে গ্রুপের জন্য বিশেষ একটা দিন। আজ ডিকে গ্রুপের সঙ্গে পুনরায় 5 বছরের নতুন কন্ট্রাক্ট সাইন হবে। ডিকে গ্রুপের মালিক সাদমান শিকদার এই বিষয়ে শুভাকাঙ্ক্ষী। শিকদার পরিবারের সকল উন্নতির পেছনে যার 80% অবদান। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে পড়ল প্রণয়। শীতল জলরাশি তার শরীর ছুঁয়ে যাচ্ছে। কিন্তু মন তো ছুঁতে ব্যর্থ। এই শীতল তলরাশি যেন তার দেহে বিষাক্ত কাঁটার মতো ফুটছে, তবে তীব্র দাবাদাহের সৃষ্টি করছে, যা সহ্য করতে পারছে না প্রণয়, কিছুতেই পারছে না। সে ভারী নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই দৃশ্যপটে ভেসে উঠল কিছু অনাবাঞ্ছিত স্মৃতি। সাথে সাথে দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। এই মুহূর্তে তার কিছুটা মানসিক শান্তি লাগছে, না হলে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে সে ঠিক করলো এই বিষয়ে শুদ্ধের সঙ্গে কথা বলবে। অনেকক্ষণ চেষ্টার পর নিজেকে বোঝাতে সক্ষম হলো সে। নিজের মনকে শান্ত করার চেষ্টা করে বুঝ দিয়ে বলল, হতে পারে আমি ভুল ভাবছি। আমি তুই আমার রক্তজবার উপর মিথ্যে সন্দেহ করছি। আমার রক্তজবা এমন কিছু করতে পারে না। আমি তো জানি আমার রক্তজবা শুধু আমাকেই ভালোবাসে। শুদ্ধের সাথে আমার রক্তজবার কিচ্ছু হয়নি, হতেই পারে না। হয়তো ওটা শুদ্ধের গায়ের গন্ধ নয়, আমার বোঝার ভুল। হয়তো অন্য কিছু। হ্যাঁ, নিশ্চয়ই অন্য কিছু হবে। এভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ফলে সত্যি মনটা একটু শান্তই হলো। কিছুটা মানসিক স্বস্তি অনুভব করলো প্রণয়। এই ভাবনাটা মাথায় আসতেই এখন আর এতটা খারাপ লাগছে না। সে দ্রুত গোসল শেষ করলো। প্রিয়তা গোসল শেষ করে একটা গাঢ় লাল রঙের পাতলা জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে। গা ভিজে থাকার দরুন শাড়িটা শরীরের সঙ্গে একেবারে আঁটোসাঁটো লেগে আছে। তার ফর্সা দেহের উজ্জ্বলতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গালে গলায় পিঠের জলের ছোট ছোট বিন্দুগুলো মুক্তধারার মতো চিকচিক করছে। পদ্মলাল ঠোঁট জোড়া ভীষণ রক্তিম ও আকর্ষণীয় লাগছে। হাঁটু অবধি ভেজা চুলগুলো খোলা, যা থেকে টপটপ করে পানি ঝরছে। হাতে সোনার দুটো করে 4টা বড় বড় বালা। ঠোঁটে ছোট্ট এক ফালি মানসিক মননীয় শান্তি। উফ, পুরো নতুন বউ ভাব। তার সর্বাঙ্গে চোখ ঝলসানো রূপের হাতছানি। সে ধীরে পায়ে হেঁটে এসে বিছানার পাশে গিয়ে বসল। শুদ্ধ খালি গায়ে উপর হয়ে পড়ে ঘুমিয়ে আছে। ফর্সা পৃষ্ঠে এখানে ওখানে ভালোবাসার চিহ্ন। প্রিয়তা শুদ্ধের দিকে তাকিয়ে হাসলো। তার নরম হাত দিয়ে শুদ্ধের সিল্কি চুলগুলো এলোমেলো করে কানের কাছে মুখ এনে মোহনীয় কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন। শুদ্ধ একটু নড়ে উঠলো। এরপর সোজা হয়ে শুয়ে আবারও ঘুমিয়ে পড়লো। হাসলো প্রিয়তা। এবার সে হেসে শুদ্ধের কপালের গভীর ভালোবাসার পরশেকে দিয়ে গালে হাত রেখে ডাকলো, উঠবেন না? হাসপাতালে যেতে হবে তো। প্রিয়তা ভেজে চুলের পানি শুদ্ধের উন্মুক্ত বুকের ওপর পড়ছে। শুদ্ধ একটানে প্রিয়তাকে নিজের ওপর ফেলে দিয়ে তার মুখে মুখ ডুবিয়ে দিল। আই নিড ইউ সুইট হার্ট, ওয়ান্স এগেইন। আই ওয়ান্ট ইউ ডিপলি। প্রিয়তা ছটফটিয়ে উঠল। ছাড়ুন প্লিজ। শুধু বিরক্ত হয়ে গলায় নাক ডুবিয়ে বলল, ডিস্টার্ব করবে না বউ। ভালোবাসা যেহেতু দিবেই না, তবে একটু ঘুমোতেই দাও বলে সে প্রিয়তার গলায় হালকা কামড় দিল। প্রিয়তা আরও ছটফটিয়ে উঠল। পর্বটি এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।